হ্যালো স্টুডেন্টস, তোমাদের এই ছোট্ট চ্যানেল কম্পোজ স্টাডিতে তোমার স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে। আজকের ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্স 2021 শিফট 1-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এএনএম-জিএনএম 2021 শিফট 1-এ কী প্রশ্নগুলো এসেছিল ভৌতবিজ্ঞানে, সেই সমস্ত প্রশ্নের এখানে ডিটেলস সলিউশন আমরা দেখব। তোমাদের প্রতিটি পিওয়াইকিউ ক্লাসে কিন্তু বলা হচ্ছে যে এই টাইমে কিন্তু পিওয়াইকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই অন্তিম সময়ে তোমাদের প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য পিওয়াইকিউগুলো তোমাদের কিন্তু সলভ করতেই হবে। আজকে আমরা এখানে 2021 সালের শিফট 1-এর ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো আলোচনা করব। কমপ্লিট ক্লাসটি তোমরা দেখবে। আশা করছি এখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এ ধরনের প্রশ্ন যদি তোমাদের এবছর এসে থাকে তাহলে তোমরা একদম 100-এ 100 করে দিয়ে আসতে পারবে। কমপ্লিট ক্লাসটি তোমরা দেখবে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটি রয়েছে, বেল আইকন ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে কোনো ক্লাসের নোটিফিকেশন মিস না হয়। ঠিক আছে? আর এই সমস্ত পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। দুই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া আমাদের যে মক টেস্টগুলো তোমাদের দেওয়া হয়েছে, সেই মক টেস্টগুলোর পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তোমরা অবশ্যই এই দুই গ্রুপে ভিজিট করো এবং তোমাদের প্রয়োজনীয় পিডিএফগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা প্রথম প্রশ্ন দেখে নিই কী আছে। দেখো প্রথম প্রশ্ন কী দেওয়া ছিল, বলেছে নিচের কোনটি ভেক্টর রাশি। আমরা ভেক্টর রাশি, স্কেলার রাশি এই সমস্ত কিছুই পড়েছি। স্কেলার রাশি শুধুমাত্র মান থাকবে, অভিমুখ থাকবে না। ভেক্টর রাশির মান এবং অভিমুখ দুই থাকে। বলেছে নিচের কোনটি ভেক্টর রাশি। ভেক্টর রাশিটি আমাদের চিহ্নিত করতে হবে। অপশান দেওয়া আছে ওজন, ভর, ক্ষেত্রফল নাকি সময়। কারেক্ট আনসার হবে অপশান নাম্বার এ, ওজন। ঠিক আছে? ওজন হলো একটি ভেক্টর রাশি। ওজন কি? ওজনকে আমরা mg দিয়ে প্রকাশ করি। আর জি অভিকর্ষজ ত্বরণ। জি কিন্তু জির একটা নির্দিষ্ট মান আছে, সেটাকে আমরা ধরে থাকি 10 মিটার/সেকেন্ড স্কোয়ার SI-এ। আর এটা নিচের দিকে কাজ করে, পৃথিবী নিজের দিকে টানে। ঠিক আছে? জি নিচের দিকে কাজ করবে আর জি এর নির্দিষ্ট মানও রয়েছে, অর্থাৎ মান এবং অভিমুখ দুই রয়েছে, তাই আমরা ওজনকে ভেক্টর রাশি বলতে পারি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, বলেছে একটি ছাত্রী 10 মিটার/সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের গেটের সামনে এসে সে ব্রেক চাপে ও 5 সেকেন্ডের মধ্যে থেমে যায়। তাহলে কি বলেছে? একটি ছাত্রী ছিল, সে 10 মিটার/সেকেন্ড সমগতিতে, ঠিক আছে, গতির চেঞ্জ হয়নি, সেম ভেলোসিটিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। আর স্কুলের গেটের সামনে গিয়ে সে ব্রেক চাপলো এবং 5 সেকেন্ডের মধ্যে সে থেমে গেল। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল সেটা আমাদের বের করতে হবে। এবং দেওয়া আছে ছাত্রী ও সাইকেলের মোট ভর দেওয়া আছে 50 কেজি। ঠিক আছে? এই কোশ্চেনটা করতে গেলে সবার প্রথমে কী কী দেওয়া আছে সেটা লিখে নাও। দেখো, সবার প্রথমে এম দেওয়া আছে আমাদের 50 কেজি, লিখে নিলে গেল। তারপর বলেছে সমগতিতে, ভেলোসিটি আমাদের দেওয়া আছে, ভেলোসিটি লিখে নাও। ভেলোসিটি ইকুয়ালস টু 10 মিটার/সেকেন্ড। তারপর আমাদের টাইম দেওয়া আছে, টাইম 5 সেকেন্ড, টাইম ইকুয়ালস টু 5 সেকেন্ড। এবারে আমাদের বের করতে হবে ফোর্স। আমরা ফোর্সের সূত্র কি জানি? F ইকুয়ালস টু MA, ফাদার ইকুয়ালস টু মাদার, F ইকুয়ালস টু MA। এবারে আমাদের এখানে দেখো এম এর মান দেওয়া আছে 50 কেজি। আমাদের এর মানটা বের করতে হবে। এ হলো ত্বরণ বা অ্যাসিলারেশন। এর মান আমরা কীভাবে বের করি? এ বা ত্বরণ সমান সমান কী হয়? বেগ বাই সময়। ঠিক আছে? তাহলে ত্বরণ এ সমান সমান বেগ আমাদের কত দেওয়া আছে? ভেলোসিটি দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, সময় কত দেওয়া আছে? 5। ঠিক আছে? এবারে কাটাকাটি করলে 2 হবে। এখানে আমাদের অ্যাসিলারেশন আসবে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এত দূর পর্যন্ত বের করতে পারলে এবারে এম এর জায়গায় মান বসিয়ে দাও। এম এর মান কত দেওয়া আছে? 50। এর মান আমরা বের করলাম কত? 2। এবারে 50 × 2 করলে আসবে আমাদের 100 নিউটন। নিউটন কি? ফোর্সের একক। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? অপশান নাম্বার সি, 100 নিউটন। তাহলে একজন ছাত্রী যদি 10 মিটার/সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যায় এবং স্কুলের গেটের সামনে সে যদি ব্রেক চাপে এবং 5 সেকেন্ডের মধ্যে তার সাইকেল থেমে যায়, তাহলে সেই ছাত্রীটি ব্রেকের সাহায্যে যে পরিমাণ বল প্রয়োগ করেছিল সেই বলের পরিমাণ হবে 100 নিউটন। ঠিক আছে? নেক্সট 3 নম্বর প্রশ্ন, বলেছে একটি বস্তু কোনো তরলের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি, তরল দেওয়া আছে, কোনো কন্টেনারে তরল নেওয়া আছে, এই তরলের মধ্যে কোনো বস্তু, ঠিক আছে, এটা তরল, আর এখানে কোনো বস্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে এভাবে ভাসতে থাকবে। কখন? সম্পূর্ণভাবে নিমজ্জিত অবস্থায় মানে ডুবে ডুবে ভাসতে থাকবে। কখন? অপশান দেওয়া আছে বস্তুর ওজন ও প্লবতা সমান হলে, বস্তুর ওজন প্লবতার থেকে কম হলে, বস্তুর ওজন প্লবতার থেকে বেশি হলে, নাকি বস্তুর ওজন এবং প্লবতা দুই শূন্য হলে। এখানে কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার এ। ঠিক আছে? বস্তুর ওজন এবং প্লবতা যদি সমান হয় তাহলে একটি বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে, কারণ তরল সেই বস্তুর উপরে প্লবতা উপরের দিকে প্রয়োগ করবে এবং বস্তুর যে ওজন রয়েছে সেই ওজন নিচের দিকে কাজ করবে। তাই তো? নিচের দিকে ওজন কাজ করবে আর উপরের দিকে প্লবতা মানে FB, বায়োন্সি ফোর্সটা উপরের দিকে কাজ করবে। এবারে যদি এই FB মানে বায়োন্সি ফোর্স, FB ইকুয়ালস টু mg হয়ে যায়, বাউন্সি ফোর্স আর বস্তুর যে ওজন আছে এই দুই যদি সমান হয়ে যায় তাহলে বস্তুটি কিন্তু নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। এবারে যদি প্লবতাটা বেশি হয়ে যায় তাহলে কী হবে?
একদম উপরের দিকে ভাসতে থাকবে, মানে তখন এরকম হবে, এটা ধরো কন্টেইনার, এখানে ওয়াটার নেওয়া আছে বা তরল কোনো তরল, আর এখানে বস্তুটি এইভাবে ভাসতে থাকবে। এটা কখন হবে? যখন প্লবতা বেশি থাকবে, বস্তুর ওজন কম হবে। এবারে যদি বস্তুর ওজন বেশি হয়, প্লবতা কম হয়, তাহলে বস্তুটি পুরোপুরি ডুবে যাবে, বুঝতে পারলে? আর যদি সমান থাকে তাহলে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তর কোনটি হবে? একটি হিলিয়াম পরমাণুতে থাকে। হিলিয়াম পরমাণুতে কটি প্রোটন, কটি নিউট্রন এবং কটি ইলেকট্রন থাকবে? অপশন দেওয়া আছে 4টি প্রোটন, 4টি ইলেকট্রন, 4টি নিউট্রন, 4টি ইলেকট্রন, 4টি প্রোটন, 2টি ইলেকট্রন, নাকি 2টি প্রোটন, 2টি নিউট্রন এবং 2টি ইলেকট্রন। হিলিয়াম পরমাণুর ফর্মুলা যদি তোমাদের জানা থাকে তাহলে এটার আনসার তোমরা খুব সহজেই বের করতে পারবে। আর তোমাদের অনেকগুলো ক্লাসেই হিলিয়াম পরমাণুর কিন্তু ফর্মুলা আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম। হিলিয়াম পরমাণুর ফর্মুলা কি জেনেছিলাম? যে He42। এখানে 2 কি? 2 হলো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, আর এখানে 4 হলো ভর সংখ্যা অথবা মাস নাম্বার। এবারে আমরা জানি যে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যেটা, সেটাই তার প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। আর এই যে ভর সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা বিয়োগ করে দিই তাহলে আমরা বের করতে পারি নিউটন সংখ্যা। আমরা জেনেছিলাম যে নিউটন সংখ্যা ইকুয়ালস টু মাস নাম্বার মাইনাস জেড। পরমাণু ক্রমাঙ্ককে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি, আর মাস নাম্বারকে এম দ্বারা, নিউটন সংখ্যাকে এন দ্বারা। তাহলে এন ইকুয়ালস টু এম মাইনাস জেড। এবারে হিসেব করে দেখো যে এই যে হিলিয়াম পরমাণু দেওয়া আছে, ফর্মুলা থেকে আমরা কি কি বের করতে পারছি? পরমাণু ক্রমাঙ্ক যেহেতু আমাদের 2, তাই হিলিয়াম পরমাণুতে 2টি প্রোটন আছে, একদম ঠিক। তারপর 2টি ইলেকট্রন আছে, একদম ঠিক। এবারে মাস নাম্বার থেকে যদি আমরা পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করে দিই তাহলে সেখান থেকে আমাদের নিউট্রন সংখ্যা বেরোবে। মাস নাম্বার আমাদের কত দেওয়া আছে? 4, আর আমাদের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 2। 4 থেকে 2 বিয়োগ করলে আসে 2, তাহলে নিউট্রন সংখ্যা আমাদের হয়ে যাচ্ছে 2। তাহলে রাইট আনসার হবে তোমাদের অপশন নাম্বার ডি। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। একটি হিলিয়াম পরমাণুতে 2টি প্রোটন থাকবে, 2টি নিউট্রন থাকবে এবং 2টি ইলেকট্রন থাকবে। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, খুব ইজি একটা কোশ্চেন ছিল। বলেছে অক্সিজেন, নাইট্রোজেন আণবিক গুরুত্ব দেওয়া আছে 32 এবং 28। প্রমাণ উষ্ণতা এবং চাপে মানে এসটিপিতে অথবা এনটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন দেওয়া আছে 22.4 লিটার। তাহলে ওই একই উষ্ণতা এবং চাপে টেম্পারেচার এবং প্রেশার কিন্তু সেম দেওয়া আছে, ওই একই উষ্ণতা এবং চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? অপশান দেওয়া আছে 22.4 লিটার, 19.6 লিটার, 25.6 লিটার, নাকি 44.8 লিটার। খুব ইজি একটা কোশ্চেন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। অঙ্কটা কীভাবে করবো দেখো, সবার প্রথমে আমাদের দেওয়া আছে যে 32 গ্রাম অক্সিজেনের আয়তন, আমাদের একটা গ্যাসের তো আয়তন দেওয়া আছে, বের করো। এখানে লেখো যে 32 গ্রাম O2 এর ভলিউম আমাদের দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে 22.4 লিটার। এবারে এই ভলিউম যখনই বের করতে যাবে সবার প্রথমে তোমরা বের করবে মোল নাম্বার, ঠিক আছে, মোল সংখ্যা। মোল সংখ্যা কীভাবে বের করি? মোল ইকুয়ালস টু আমাদের যেটা ওয়েট দেওয়া থাকবে, গিভেন ওয়েট আমাদের দেওয়া আছে 32, আর আমাদের এই অক্সিজেন গ্যাসের অ্যাটমিক ওয়েট কী দেওয়া আছে? অ্যাটমিক মাস। এখানে দেখো আণবিক গুরুত্ব দেওয়া আছে 32, নিচে লেখো 32। তাহলে ইকুয়ালস টু 1 মোল আসছে, 32 কাটলে 1 আসছে। তাহলে 1 মোল কোনো গ্যাসের ভলিউম কত হবে? 22.4 লিটার। এবারে দেখো আমাদের আনসার কি বের করতে বলেছে, 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? এখানে লেখো যে 28 গ্রাম নাইট্রোজেন। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন মানে কত মোল? মোল বের করো। 28 আপন নাইট্রোজেনের মোলার মাস কত হবে? 28। তাহলে 28 ইকুয়ালস টু এখানেও আসছে আমাদের 1 মোল। তাহলে 1 মোল কোনো গ্যাসের আয়তন আমরা জানি কত হয়? 22.4 লিটার। তাহলে এখানে আমাদের রাইট আনসার হবে অপশন নাম্বার এ। ঠিক আছে, 22.4 লিটার। যে কোনো গ্যাসের 1 মোল যদি থাকে, মোল সংখ্যা যদি 1 হয়, তাহলে তার যে আয়তন সেটা কিন্তু 22.4 লিটারই হবে। বুঝতে পারলে? 1 মোল যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে বা এনটিপিতে 22.4 লিটার হয়ে থাকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন বলেছে, মনে করো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল, তাহলে জলে ওই লবণের দ্রাব্যতা কত? জলের মধ্যে কি করা আছে? লবণ গুলে দেওয়া আছে, তাহলে ওই লবণের দ্রাব্যতা আমাদের বের করতে হবে। অপশান দেওয়া আছে 70, 40, 30 নাকি 1000। দ্রাব্যতা বা সলিউবিলিটির সূত্র আমরা জানি যে সলিউবিলিটি ইকুয়ালস টু সলিউট মানে দ্রাব্য, দ্রাব্যের পরিমাণ আপন সলভেন্ট মানে দ্রাবক, এটা কিন্তু দ্রবণ নয়, সলভেন্ট হলো দ্রাবক, ইন্টু 100। এবারে সলিউবিলিটি মানে দ্রাব্যতা, এখানে সলিউটের মান কত দেওয়া আছে? সলিউট দেওয়া আছে আমাদের 20 গ্রাম, আর সলভেন্ট আমাদের দেওয়া আছে জল। দেখো জল কিন্তু দ্রাবক, আর জলের সাথে লবণ গুলে তৈরি হবে দ্রবণ। আমাদের নিচে লিখতে হবে দ্রাবকের পরিমাণ। দ্রাবকের পরিমাণ কত দেওয়া আছে? 50 ইন্টু 100। তাহলে 50 দিয়ে 100কে কাটলে এখানে 2 আসবে, আর 2 20 40। ঠিক আছে, তাহলে সলিউবিলিটি আমাদের কত আসছে? 40। রাইট আনসার হবে তোমাদের অপশন নাম্বার বি। বোঝা গেল? খুব ইজি কোশ্চেন ছিল এগুলো। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাতে হবে। এখানে কম্পাউন্ড দেখো দেওয়া আছে CaO, NaOH, CaCl2, HNO3, আর ক্লাসিফিকেশনের মধ্যে দেওয়া আছে অ্যাসিড, ক্ষারক, ক্ষার নাকি লবণ। দেখো এখানে 4 নম্বরে দেওয়া আছে HNO3। HNO3 কি?
নাইট্রিক অ্যাসিড, এটা হলো এক ধরনের অ্যাসিড, হয়ে যাচ্ছে এ। তারপর NaOH, NaOH কি সোডিয়াম হাইড্রক্সাইড, এটা এক ধরনের ক্ষার, সি। তারপর CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, এটি এক ধরনের লবণ, ডি। তারপর CaO এক ধরনের ক্ষারক, অপশন নাম্বার বি। এবারে তাহলে সবগুলো মিলিয়ে দেখো, 1-এর সাথে বি, 2-এর সাথে সি, 3-এর সাথে ডি, 4-এর সাথে এ। অপশনগুলো মিলিয়ে দেখো, আমাদের এ নাম্বারটা রাইট আনসার হচ্ছে, ঠিক আছে, এ নাম্বার হচ্ছে রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, খুব ইজি এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2023-এও তোমাদের এই ধরনের একটা কোশ্চেন কিন্তু এসেছিল সেকশন 2-তে। দেখো কোশ্চেনে বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বল সোজা উপরের দিকে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ স্থানে পৌঁছয় তখন তার স্থিতিশক্তি শূন্য এবং গতিশক্তি শূন্য হয়, স্থিতিশক্তি সর্বাধিক এবং গতিশক্তি শূন্য হয়, স্থিতিশক্তি শূন্য এবং গতিশক্তি সর্বাধিক হয়, নাকি স্থিতিশক্তি এবং গতিশক্তি সমান হয়। এটা দেওয়া আছে গ্রাউন্ড থেকে একটা বলকে আমরা উপরের দিকে ছুড়ে দিলাম, যখন ছুড়ে দেবো আর এই বলটি যখন তার সর্বোচ্চ স্থানে পৌঁছবে তখন তার স্থিতিশক্তি এবং গতিশক্তির মান কী হবে সেটা আমাদের বের করতে হবে। আমি তোমাদের বলেছিলাম, দেখো যখন একটি বলকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় আর সেই বলটি যখন তার সর্বোচ্চ স্থানে পৌঁছয় তখন সেখানে তার ভি অর্থাৎ ভেলোসিটি 0 হয়ে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম হাইটে কোনো বস্তুর ভেলোসিটি 0 হয়ে যাবে, মানে সে সেখানে গিয়ে থেমে যাবে, তারপর নিচে তার পতন শুরু হবে, ঠিক আছে। তাহলে এখানে ভেলোসিটি 0, তাহলে ভেলোসিটি 0 মানে গতিশক্তি আমাদের বা কাইনেটিক এনার্জি আমাদের কী হবে, 0 হবে, কারণ আমরা জানি কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, ভির মান 0 মানে কাইনেটিক এনার্জি 0। তাহলে দেখো এখানে গতিশক্তি তো সর্বাধিক হচ্ছে না, এখানে এতে দেওয়া আছে 0 গতিশক্তি এবং বিতেও দেওয়া আছে 0, তাহলে এ আর বির মধ্যেই আমাদের আনসার হবে। এবারে আরও একটা কথা তোমাদের বলেছিলাম যে প্রকৃতির বিরুদ্ধে যখন আমরা কোনো কাজ করব, ঠিক আছে, যেমন এখানে একটি বলকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই তাহলে আমরা বল প্রয়োগ করছি প্রকৃতির বিরুদ্ধে, তাকে উপরের দিকে পাঠানোর জন্য। যেহেতু প্রকৃতির বিরুদ্ধে আমরা কাজ করছি তাই সেই বলের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে, ঠিক আছে। একদম হাইয়েস্ট পয়েন্টে গেলে তার গতিশক্তি 0 হবে কিন্তু তার স্থিতিশক্তি হবে সর্বোচ্চ। অপশন নাম্বার বি দেখো এটাই দেওয়া আছে, স্থিতিশক্তি সর্বাধিক হবে এবং গতিশক্তি 0 হবে। বোঝা গেল? তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, স্থিতিশক্তি সর্বাধিক এবং গতিশক্তি 0। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো বলেছে, যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতায় আয়তন এবং চাপ যথাক্রমে V1 আর এখানে এই যে P1, ঠিক আছে, এটা এখানে হবে P1 হয়, তাহলে T2 পরম উষ্ণতায় যথাক্রমে V2 এবং P2 হয়, তবে নিচের কোন সমতুল্যতা সমীকরণটি সঠিক। অর্থাৎ দেওয়া আছে যে T1 উষ্ণতায় আমাদের প্রেশার দেওয়া আছে P1, ভলিউম দেওয়া আছে V1, আর T2 উষ্ণতায় আমাদের প্রেশার দেওয়া আছে P2 এবং ভলিউম দেওয়া আছে V2, তাহলে এদের মধ্যে সমতুল্যতা সূত্র কোনটি হবে। এখানে দেখো দেওয়া আছে সবার প্রথমেই যে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস, অর্থাৎ আমাদের N এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে, N এখানে কনস্ট্যান্ট। আর আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে জানি যে PV ইকুয়ালস টু nRT, এখানে N আমাদের কনস্ট্যান্ট দেওয়া আছে, আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে এই দুটো কাটা যাবে, তাহলে PV ভ্যারাইজেস T হবে। আর আমরা এখান থেকে লিখতে পারি যে P1 V1 আপন T1 ইকুয়ালস টু P2 V2 আপন T2। তাহলে দেখো আমাদের রাইট আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার এ, ঠিক আছে, সঠিক উত্তর হবে তোমাদের অপশন নাম্বার এ, P1 V1 আপন T1 ইকুয়ালস টু P2 V2 আপন T2। নেক্সট 10 নম্বর প্রশ্ন বলেছে, বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে বলা হয়। একটা গোলীয় দর্পণ, ধরো আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের অবতল দর্পণ দিয়ে, ঠিক আছে, অবতল দর্পণ এটা তার প্রধান অক্ষ, আর এখানে একটা বস্তু দেওয়া আছে ধরো ইনফিনিটিতে, ঠিক আছে, ইনফিনিটিতে একটা বস্তু দেওয়া আছে। এই ইনফাইনাইট দূরত্ব থেকে যদি কোনো আলোকরশ্মি সমান্তরালভাবে এসে গোলীয় দর্পণে আপতিত হয়, ঠিক আছে, এই যে প্রধান অক্ষ যে আছে প্রধান অক্ষের সমান্তরালে এসে যদি আপতিত হয় তাহলে এই আপতিত রশ্মিটি প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যাবে সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি যে সমান্তরাল আলোকরশ্মি, অসীম থেকে আগত সমান্তরাল আলোকরশ্মি কী হয়, যখন গোলীয় দর্পণে আপতিত হবে তখন প্রতিফলনের সময় সেটি ফোকাস দিয়ে বেরিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, যতগুলো আলোকরশ্মি আসবে সবগুলো ফোকাস দিয়ে এভাবে বেরিয়ে যাবে, তাহলে সেই বিন্দুটিকে আমরা কি বলবো, রাইট আনসার হবে আমাদের অপশন নাম্বার সি, ফোকাস, ঠিক আছে। এবারে যদি ফোকাস দিয়ে যায় আলোটা, ফোকাস দিয়ে আলো গিয়ে সবার প্রথমে আপতিত হবে কোথায়, গোলীয় দর্পণে, তাহলে প্রতিফলিত হয়ে সেটা কোথায় যাবে, অসীমে সমান্তরালভাবে চলে যাবে, ঠিক আছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে, মনে করো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে f, তাহলে লেন্সটির একদিকে অক্ষের উপরে ঠিক 2f দূরত্বে একটি বস্তু রাখলে লেন্সের অপর দিকে f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি সমশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, লেন্সের অপর দিকে f দূরত্বে একটি সমশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, নাকি লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। এখানে দেখো ভালো মতো একটা লেন্স দেওয়া আছে, এটা একটা লেন্স, এটা তার প্রধান অক্ষ। এবারে বলেছে যে লেন্সটির একদিকে অক্ষের উপর 2f দূরত্বে এখানে একটা বস্তু রাখা আছে, তাহলে সবার প্রথমে আলো আপতিত হবে সমান্তরালভাবে
লেন্সের উপরে, তারপর এটা চলে যাবে কোথায়, ফোকাসের মধ্য দিয়ে, গেল ফোকাসের মধ্য দিয়ে। এবারে এই আলোক রশ্মি কী হবে, এই যে আলোক বিন্দু যে আছে আলোক বিন্দুর মধ্য দিয়ে চলে যাবে। আলোক বিন্দুর মধ্যে দিয়ে গেলে এখানে দেখো লেন্সের অপর পাশে একটা পয়েন্টে গিয়ে এই দুই রশ্মি মিলিত হচ্ছে। যে জায়গায় মিলিত হচ্ছে এই ডিস্টেন্সটা কতটা হবে এবং যে প্রতিবিম্বটি সৃষ্টি হচ্ছে তার যে ক্যারেক্টারিস্টিক্স, তার কী কী বৈশিষ্ট্য আমরা দেখতে পারবো। দেখো সবার প্রথমেই আমরা যেটা বুঝতে পারবো সেটা হলো 2f দূরত্বে যদি কোনো বস্তু থাকে তাহলে সেটি কোথায় আছে, বক্রতা ব্যাসার্ধে আছে। কারণ আমরা জানি যে f ইকুয়ালস টু r/2, তাহলে r ইকুয়ালস টু 2f, আর এখানে আমাদের f দেওয়া আছে কি, ফোকাস দূরত্ব, আর আমরা জানি যে আর বা বক্রতা ব্যাসার্ধ হলো ফোকাস দূরত্বের দ্বিগুণ। তাহলে 2f এ কোনো বস্তু আছে, তার মানে সেটা কোথায় আছে, বক্রতা ব্যাসার্ধে। আর বক্রতা ব্যাসার্ধে যদি কোনো বস্তু থাকে তাহলে তার প্রতিবিম্বও তৈরি হবে বক্রতা ব্যাসার্ধে, কিন্তু ছবিটি তৈরি হবে উল্টো। তাহলে এখানে আমাদের রাইট আনসার কী হবে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে। অবশিষ্ট মানে উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হবে। আমাদের বস্তুটি দেখো এরকম সোজা ছিল, কিন্তু প্রতিবিম্বটি তৈরি হবে উল্টো। আর ডিস্টেন্সটা কী হবে, লেন্সের অপর দিকে 2f ডিস্টেন্সে। ঠিক আছে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন বলেছে, একটি লাল রঙের একবর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গেলে অপর দিকে একটি মাত্র লাল রঙের পটি পাওয়া যাবে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল এই 7টি রঙের পটি পাওয়া যাবে, একটি মাত্র সবুজ রঙের পটি পাওয়া যাবে, নাকি কোনো আলোর পট্টি পাওয়া যাবে না। এটা একটা প্রিজম দেওয়া আছে, এই প্রিজমের মধ্য দিয়ে যদি একটা লাল কালারের আলো অপর দিকে যায় তাহলে সেই অপর দিকে আমরা কী রঙের পটি পাবো, এটা আমাদের এখানে বের করতে বলেছে। দেখো এখানে আমাদের রাইট আনসার হবে অপশন নাম্বার এ, একটি মাত্র লাল রঙের পটি পাওয়া যাবে এখানে। ঠিক আছে, যদি এখানে লাল রঙের বদলে সাদা রঙের পটি আসতো তাহলে আমরা এই সাইডে বে, নি, আ, সহকলা মানে 7টি রঙের আলোর পটি পেতাম, কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র একটি আলোই আসছে, সেটা হলো লাল আলো, তাই আমরা অপর দিকেও শুধুমাত্র একটি মাত্র কালার পাবো, সেটা হলো লাল রঙ। ঠিক আছে, নেক্সট 13 নম্বর প্রশ্ন বলেছে, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। আমরা পর্যায় সারণী পড়েছি, আর পর্যায় সারণীতে জেনেছিলাম যে 18 নং গ্রুপের যে মৌলগুলি রয়েছে সেই মৌলগুলিকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। 18 নং, ঠিক আছে, নোবেল গ্যাস বলে থাকি। এই 18 নং মৌলগুলি, 18 নং গ্রুপের মৌলগুলি সাধারণত এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না স্বাভাবিক অবস্থাতে। এরাও বিক্রিয়ায় অংশগ্রহণ করবে যদি তাদেরকে এক্সট্রিম কোনো কন্ডিশনে নিয়ে যাওয়া হয়, মানে হাই টেম্পারেচারে, হাই প্রেশারে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তারাও বিক্রিয়া করে, কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু তারা বিক্রিয়া করতে চায় না। এই 18 নং গ্রুপের মৌলটি কোনটি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অপশনগুলো দেখে নাও। কার্বন দেওয়া আছে, সোডিয়াম, আর্গন এবং নিকেল। এখানে কার্বন এটা 18 নং গ্রুপের নয়, সোডিয়াম এটা 1 নং গ্রুপের, তারপর নিকেল এটাও আমাদের ডি ব্লকের। ঠিক আছে, এটা ডি ব্লক এলিমেন্ট, এটা কিন্তু আমাদের 18 নং গ্রুপের নয়। এখানে আমাদের রাইট আনসার হবে অপশন নাম্বার সি। আর্গন যে রয়েছে, আর্গন হলো একটি 18 নং গ্রুপের মৌল, আর এটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আমরা পড়েছিলাম যে 18 নং গ্রুপের মধ্যে হিলিয়াম, নিয়ন, হিলিয়াম, তারপর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন আর হলো রিডন। এখানে এই যে আর্গন যে আছে, এআর হলো আর্গনের সংকেত। এই আর্গন কিন্তু একটি নিষ্ক্রিয় মৌল যে স্বাভাবিক অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বোঝা গেল? নেক্সট 14 নম্বর প্রশ্ন বলেছে, সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটি হলো। অপশন দেওয়া আছে হাইড্রোজেন সালফাইড, মিথেন, কার্বন মনোক্সাইড নাকি নাইট্রোজেন। দেখো এখানে বলা আছে যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি, H2SO4। এবারে সালফাইড বলেছে, কিসের সালফাইড, ফেরাসের সালফাইড। সালফাইড আয়ন কি, S2-। আমরা আয়রনের ক্ষেত্রে দুটি আয়ন দেখতে পারি, একটা হলো Fe+2 আর একটা হলো Fe+3। Fe+3-তে অক্সিডেশন নাম্বার বেশি, মানে 3 দেওয়া আছে, তাই এটাকে আমরা ফেরিক বলি। আর Fe+2-তে অক্সিডেশন নাম্বার 2 দেওয়া আছে, তাই এটাকে আমরা ফেরাস বলে থাকি। এখানে আমাদের বলেছে ফেরাস সালফাইড, তাহলে Fe+2 প্লাস S2-। এই দুটোকে যখন আমরা কম্বাইন করব, এখান থেকে আমরা তৈরি করতে পারবো FeS। ঠিক আছে, এটাই হলো ফেরাস সালফাইড। এবারে বলেছে যে এই ফেরাস সালফাইডের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4-এর বিক্রিয়া ঘটাই তাহলে যে দুর্গন্ধযুক্ত গ্যাস পাওয়া যাবে সেটি কি। দেখো এখানে কমপ্লিট ইকুয়েশনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। FeS এটা হলো ফেরাস সালফাইড প্লাস H2SO4 এটা হলো সালফিউরিক অ্যাসিড। এই দুই যখন বিক্রিয়া করবে এরা তৈরি করবে FeSO4 ফেরাস সালফেট প্লাস H2S। এই যে গ্যাস H2S হলো গ্যাস, ঠিক আছে, H2S গ্যাস উৎপন্ন করবে। আর আমাদের এখানে গ্যাসের কথাই বলেছে। H2S গ্যাস পচা ডিমের মতো গন্ধযুক্ত হয়। এখানে দেখো অপশন নাম্বার এ, এটা হয়ে যাবে আমাদের রাইট আনসার, হাইড্রোজেন সালফাইড। সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হবে সেটি হলো H2S হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের মতো গন্ধযুক্ত হয়।
নেক্সট 15 নম্বর প্রশ্ন এবং আজকে আমাদের সেটের লাস্ট প্রশ্ন বলছে নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ, কাদের মধ্যে আয়নিক বন্ড দেখা যাবে? অপশন আছে C2H2, CO2, NaCl নাকি H2O। দেখো C2H2 সংকেতটা কীরকম হয়, HC ট্রিপল বন্ড CH। এই C2H2 কিন্তু সমযোজী বন্ধন দ্বারা গঠিত, ঠিক আছে। তারপর CO2 সংকেতটা কীরকম হবে, C ডবল বন্ড এটা হলো স্ট্রাকচার। এই CO2-র মধ্যেও সমযোজী বন্ধন রয়েছে। শুধুমাত্র NaCl যে রয়েছে, NaCl এর মধ্যে আয়নিক বন্ড রয়েছে, Na প্লাস প্লাস Cl মাইনাস, এই দুই যুক্ত হয়ে তৈরি করে NaCl। সুতরাং NaClকেই আমরা আয়নীয় যৌগ বলতে পারি, ঠিক আছে। C2H2কে আমরা সমযোজী যৌগ বলবো, CO2কে আমরা সমযোজী যৌগ বলবো, কারণ এরা কিন্তু আয়নে বিভাজিত হবে না। NaCl আয়নে বিভাজিত হয়, এদের মধ্যে আয়নিক বন্ড দেখা যায়, তাই NaClকে আমরা আয়নিক যৌগ বলবো। তাহলে আমাদের রাইট আনসার হবে অপশন নাম্বার সি, NaCl, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে তোমাদের ক্লাস ANM GNM 2021 শিফট 1-এর ফিজিক্যাল সায়েন্সের 15টি খুব ইজি এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করছি তোমরা সকলেই সলভ করেছো, সকলেই ঠিক হয়েছে, আর যেভাবে তোমাদের বুঝিয়েছি তোমরা বুঝতেও পেরেছো। তাহলে তোমরা কমপ্লিট ক্লাসটি দেখে নিলে। এবারে তোমাদের কী করতে হবে, ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে যাও, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে আরেকবার যদি পারো তোমরা নিজেরাই সলভ করে নিতে পারো, ঠিক আছে। খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে 15 মিনিটের মধ্যে যদি পারো একবার তাড়াতাড়ি সলভ করে নিতে পারো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোই যদি তোমাদের আবার ফাইনালে কোনোভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে যদি রিপিট হয় তাহলে কিন্তু কোনো রকম ভুল তোমাদের হবে না, তোমরা সবগুলোই 100% ঠিক করে দিয়ে আসতে পারবে। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। আর কমপ্লিট পিডিএফটি পড়ার পর সেকেন্ড লাস্ট স্লাইডে আমাদের এই স্লাইডটি আছে, যেখানে লেখা আছে কানেক্ট উইথ আস, আমাদের সাথে তোমরা কীভাবে যুক্ত হবে। এই স্লাইডে আমাদের সমস্ত গ্রুপ এবং সমস্ত পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা শুধুমাত্র ক্লিক হেয়ারে ট্যাপ করলেই আমাদের সেই সমস্ত গ্রুপ অথবা পেজে গিয়ে ফলো বা জয়েন বাটন ট্যাপ করে আমাদের সাথে তোমরা খুব সহজেই যুক্ত হতে পারবে। কিছুদিনের মধ্যেই তোমাদের এক্সাম, তারপরেই রয়েছে কাউন্সিলিং প্রসেস, যেটা সবথেকে একটা ক্রুশিয়াল প্রসেস। সেই প্রসেসে কিন্তু কম্পোজ স্টাডি তোমাদের হেল্প করবে, তাই বলবো যে তোমরা এই সমস্ত গ্রুপগুলোতে জয়েন করে থাকো কাউন্সিলিংয়ের ব্যাপারে হেল্প পাওয়ার জন্য, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ তোমরা যারা যারা এখনও ক্লাসটি দেখছো। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ক্লাসটি লাইক করে দেবে। যদি তোমাদের জন্য কম্পোজ স্টাডির সমস্ত কন্টেন্ট, সমস্ত ক্লাস যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ এগুলো আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটি রয়েছে এটা ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা কম্পোজ স্টাডির সাথে এখনও পর্যন্ত যুক্ত হয়নি তাদের কাছে লিঙ্ক পাঠিয়ে দাও, তারা যাতে কম্পোজ স্টাডির সদস্য হতে পারে, তারাও যেন এখান থেকে কিছু শিখতে পারে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি ক্লাসে, ততদিনের জন্য বাই।